প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পারেটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম মোডাল ভার্ব নিয়ে। সেই ভিডিওগুলোতে তোমরা দেখেছিলে যে আমি মোডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড নিয়ে আলোচনা কমপ্লিট করে ফেলেছিলাম। তো আজকে আমি যে মোডাল ভার্বগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো অট টু, ইউজ টু, নিড এবং ডেয়ার। এই চারটে মডেল ভার্বিয়ার বাকি আছে। তো আজকে আমি এই চারটে মডেল ভার্ব নিয়ে আলোচনা করব এবং মডেল ভার্বের যে আলোচনা সেটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো। তোমরা যেমন দেখেছিলে যে মে, মাইট, ক্যান, কুড, উইল, উড এবং শ্যাল, শুড এক একটা মডেল ভার্ব, ঠিক সেই রকমই অট টু একটা মডেল ভার্ব। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে অট টুকে আমরা ঠিক কখন, কোথায় বা কিভাবে ব্যবহার করব, বা অট টু এর ব্যবহারগুলো কি কি সেগুলো আমরা এবারে দেখে নিই। দেখো, নাম্বার 1, the modal verb ought to is used to expressing obligation or necessity। তাহলে দেখো, the modal verb ought to is used to expressing obligation or necessity। মানে কি, modal verb ought to এটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে? যখন কোনো কিছুর প্রয়োজনীয়তা বোঝাবে অথবা অব্লিগেশন বা কোনো বাধ্যবাধকতা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মোডাল ভার্ব অট টু। বোঝা গেছে? যখন কোনো বাধ্যবাধকতা বোঝাবে অথবা কোনো প্রয়োজনীয়তা বোঝাবে তখন আমরা ইউজ করব মোডাল ভার্ব অট টু। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ইউ ought to apologize for your behavior। দেখো সেন্টেন্সে দেখো কি লিখেছি, ইউ ought to apologize for your behavior। মানে কি, যে তোমার ব্যবহারের জন্য তোমার কি করা উচিত? তোমার অ্যাপোলোজাইজ করা উচিত বা তোমার ক্ষমা চাওয়া উচিত। তার মানে কি বোঝাচ্ছে? যে তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো বা তোমার ব্যবহারটা নিশ্চয়ই কারোর প্রতি খুবই খারাপ হয়েছে, যেটা করা তোমার উচিত হয়নি। তো সেই জন্য তোমার কি উচিত? তোমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। তাহলে দেখো, তোমার ক্ষমা চাওয়া উচিত, এটা তুমি বুঝতে পারছো যে তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে, তুমি কোনো ভুল করেছো। বা তুমি যদি ভুল করে থাকো, তাহলে আমরা যে কেউ যদি ভুল করি তাহলে আমাদের কি উচিত? অ্যাপোলোজাইজ করা উচিত বা ক্ষমা চাওয়া উচিত। এটা একটা বাধ্যবাধকতা। তাই যখন কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাবে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মোডাল ভার্ব এই অট টু। বোঝা গেছে? চলো এবার আমরা দেখি 2 নম্বর ইউজটা। দেখো 2 নম্বর ইউজটা দেখো, টু ইন্ডিকেট expectation ought to is used। দেখো কি লিখেছি, টু ইন্ডিকেট এক্সপেকটেশন। টু ইন্ডিকেট এক্সপেকটেশন ought to is used। আচ্ছা, এক্সপেকটেশন মানে কি? এক্সপেকটেশন মানে হচ্ছে কোনো কিছু প্রত্যাশা করা বা কোনো কিছু আশা করা। তাহলে যখন কোনো কিছু প্রত্যাশা করা হবে বা যখন কোনো কিছু আশা করা হবে কোনো সেন্টেন্সে, তখন আমরা ইউজ করব মোডাল ভার্ব অট টু। বোঝা গেছে? টু ইন্ডিকেট এক্সপেকটেশন বা প্রত্যাশা। যখন কোনো বাক্যে দেখবে যে কোনো কিছু প্রত্যাশা করা বোঝাচ্ছে বা কোনো কিছু আশা করা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ইউজড হবে মোডাল ভার্ব
ought to। দেখো একটা এক্সাম্পল দেখো, হি ought to be here by now but he left an hour ago। দেখো সেন্টেন্সটা দেখো, হি ought to be here by now but he left an hour ago। মানে কি, আমি ভেবেছিলাম যে সে হয়তো এখন এখানেই থাকবে, হি ought to be here now, সে হয়তো এখন এখানেই থাকবে, বাট হি লেফট অ্যান আওয়ার এগো, কিন্তু সে 1 ঘন্টা আগেই চলে গেছে। তাহলে এই যে বলা হলো যে হি ought to be here now, যে সে হয়তো এখন এখানেই থাকবে, এটা কে বলছে? এটা আমার ভাবনা বা আমি মনে করেছিলাম বা আমি আশা করেছিলাম যে সে হয়তো এখন এখানেই থাকবে, বাট হি লেফট অ্যান আওয়ার এগো, কিন্তু সে 1 ঘন্টা আগে চলে গেছে। তাহলে সে যে এখানে থাকবে এই আশাটা কে করেছিল? আমি করেছিলাম। তাহলে এখানে একটা এক্সপেকটেশন ছিল আমার যে সে হয়তো থাকবে, সেই যে এক্সপেকটেশন বোঝাচ্ছে সেন্টেন্স একটা দেখো, যে হি ought to be here by now, এটা আমার ভাবনা যে সে হয়তো এখন এখানে থাকবে, আমি এক্সপেক্ট করেছিলাম তাকে, কিন্তু সে নেই, সে চলে গেছে, তো সেটা আলাদা ব্যাপার। তাহলে যখন সেন্টেন্সে কোনো এক্সপেকটেশন বোঝাবে বা কোনো প্রত্যাশা করা বোঝাবে তখন কি হবে? এই ought to, এই মোডাল ভার্বটা ইউজড হবে। বোঝা গেছে? চলো এরপরে দেখো পরের রুলসটা। দেখো 3 নম্বর রুলসটা দেখো, গিভিং অ্যাডভাইস or giving advice or recommendation ought to is used। মানে কি, giving advice or recommendation ought to is used। যখন কাউকে কোনো কিছু অ্যাডভাইস দেওয়া বোঝায় বা কোনো কিছু রেকমেন্ড করা বোঝায় সেই ক্ষেত্রে মোডাল ভার্ব ought to ইউজড হবে। বোঝা গেছে? যদি কোনো বাক্য দেখে তোমাদের মনে হয় যে বাক্যটাতে কোনো অ্যাডভাইস করা হচ্ছে বা কোনো কিছু রেকমেন্ড করা হচ্ছে, তাহলে সেইখানে ইউজ হবে এই মোডাল ভার্ব ought to। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, ইউ ought to visit a doctor if you are feeling unwell। দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি, যে ইউ ought to visit a doctor if you are feeling unwell। তুমি অবশ্যই একজন ডক্টরের কাছে যাবে ইফ ইউ আর ফিলিং আনওয়েল, যদি তুমি অসুস্থ বোধ করো। তাহলে কি, এই সেন্টেন্সে আমি তোমাকে একটা অ্যাডভাইস দিলাম যে যদি তুমি অসুস্থ বোধ করো তাহলে তুমি অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবে। তো দেখো সেন্টেন্সে একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে বা একটা উপদেশ দেওয়া হচ্ছে। তো সেই রকম যদি কোনো সেন্টেন্সে কোনো অ্যাডভাইস দেওয়া হয় বা কোনো উপদেশ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ইউজড হবে মোডাল ভার্ব ought to। বোঝা গেছে? চলো এরপর আমরা দেখে নেব যে মোডাল ভার্ব ought to এর 4 নম্বর ব্যবহারটা কি। দেখো 4 নম্বর ইউজটা দেখো, এক্সপ্রেসিং ought to is used। expressing probability ought to is used। probability মানে কি, সম্ভাবনা বা সম্ভাব্য, ঠিক আছে, সম্ভাবনা। তাহলে বুঝতে পারছো যে এক্সপ্রেসিং প্রবাবিলিটি ought to is used মানে যখন কোনো সম্ভাবনা বোঝাবে তখন সেই সম্ভাবনা বোঝানোর জন্য আমরা ইউজ করব কোন মোডাল ভার্ব? মোডাল ভার্ব ought to। মনে থাকবে? তো চলো এবারে দেখে নাও একটা এক্সাম্পল। দেখো, দ্যাট ought to be
enough food for everyone। দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি, দ্যাট ought to be enough food for everyone, মানে কি যে যে খাবারটা দেওয়া হয়েছে সেটা আশা করি সকলের জন্য যথেষ্ট। তাহলে এই যে আমি বললাম যে যে খাবারটা দেওয়া হয়েছে সেটা আশা করি সকলের জন্য যথেষ্ট, তাহলে এটা আমি আমার সম্ভাবনা থেকে বললাম, মানে আমি মনে করলাম যে আমি যা খাবার দিলাম এটাতে সকলের হয়ে যাবে, তো এটা একটা আমার সম্ভাবনা। এবার সেটা কিন্তু নাও হতে পারে, আবার হতেও পারে। তো সেই রকম যখন কোনো সেন্টেন্সে দেখবে যে যখন কোনো সেন্টেন্সে কোনো সম্ভাবনা বোঝাচ্ছে, তখন সেই সম্ভাবনা বোঝাতে আমরা ইউজ করব এই মোডাল ভার্ব ought to। বোঝা গেছে? তাহলে তোমরা মোডাল ভার্ব ought to এর কটা ব্যবহার পেলে? তোমরা মোডাল ভার্ব ought to এর মোট 4টি ব্যবহার দেখলে। প্রথমত তোমরা দেখেছিলে নেসেসিটি বা প্রয়োজনীয়তা, আর 2 নম্বরে তোমরা দেখেছিলে যে এক্সপেকটেশন বা প্রত্যাশা বোঝাতে আমরা ব্যবহার করছিলাম মোডাল ভার্ব ought to, আর 3 নম্বরে তোমরা দেখেছো যে গিভিং অ্যাডভাইস উপদেশ দেওয়ার ক্ষেত্রে অথবা রেকমেন্ডেশন বা রেকমেন্ড করা বোঝানোর জন্য আমরা ইউজ করলাম মোডাল ভার্ব ought to, আর 4 নম্বরে তোমরা দেখছো যে এক্সপ্রেসিং প্রবাবিলিটি বা সম্ভাবনা বোঝাতে আমরা ইউজ করব মোডাল ভার্ব ought to। তাহলে মোডাল ভার্ব ought to এর এই 4টে ব্যবহারই সাধারণত আমরা দেখতে পাই, বা এই 4টে ব্যবহারের থেকেই কিন্তু এক্সামে কোয়েশ্চেন আসে। তো এরপর আমরা আলোচনা করব মোডাল ভার্ব ইউজ টু নিয়ে। দেখো ইউজড টু, তোমরা আগে দেখলে ought to এর ব্যবহার, আর এখন দেখছো ইউজ টু এর ব্যবহার। তো ইউজ টুও কিন্তু একটা মোডাল ভার্ব, ঠিক যেরকম ভাবে তোমরা দেখলে যে ought to একটা মোডাল ভার্ব, ঠিক সেই রকমই ইউজ টুও কিন্তু একটা মোডাল ভার্ব। আর এবারে চলো আমরা দেখে নিই যে ইউজ টু কে আমরা কোন কোন ক্ষেত্রে বা কখন কখন ব্যবহার করতে পারবো। তো ইউজ টু এর 1 নম্বর ব্যবহারটা হচ্ছে ডেসক্রাইবিং past habit or repeated action used to is used। বোঝা গেছে যে ডেসক্রাইবিং পাস্ট হ্যাবিট অর রিপিটেড অ্যাকশন ইউজ টু ইজ ইউজ। তাহলে আমরা ইউজ টুকে কোথায় ব্যবহার করতে পারবো? ডেসক্রাইবিং পাস্ট হ্যাবিট, কোনো অতীতের কোনো অভ্যেস বোঝাতে আমরা ইউজ করব কি এই ইউজ টু মোডাল ভার্বটাকে। বোঝা গেছে? কখন? অতীতের কোনো অভ্যেস, বোঝা গেছে? পাস্ট হ্যাবিট অতীতের কোনো অভ্যাস, অথবা রিপিটেড অ্যাকশন। রিপিটেড অ্যাকশন মানে কি? মানে যে কাজগুলো বারবার করা হয়। বারবার করা কোনো কাজ। তাহলে দেখো যে ডেসক্রাইবিং পাস্ট হ্যাবিট অতীতের কোনো অভ্যাস, অর রিপিটেড অ্যাকশন অথবা বারবার করা হয় এইরকম কোনো কাজ যখন বর্ণনা করা হবে তখন আমরা ইউজ করব মোডাল ভার্ব ইউজড টু। বোঝা গেছে? যে তাহলে মোডাল ভার্ব ইউজ টুকে কোথায় ব্যবহার করব? যখন অতীতের কোনো অভ্যেসের কথা বলা হবে অথবা বারবার করা কোনো কাজের কথা বলা হবে, তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মডেল ভার্ব ইউজ টু। মনে থাকবে? তো চলো এরপর আমরা দেখে নিই যে এই যে অতীতের কোনো অভ্যেস বা বারবার করা কোনো কাজের জন্য ইউজ টু ব্যবহার হবে, তো এর এক্সাম্পল কি হতে পারে সেটা এবার আমরা দেখে নেব। দেখো, আই ইউজ টু প্লে টেনিস every weekend when I was younger। দেখো সেন্টেন্সটা দেখো, আই ইউজ টু প্লে টেনিস এভরি উইকেন্ড। আমি প্রত্যেক সপ্তাহের ইউজ টু প্লে টেনিস খেলতাম।
হোয়েন আই ওয়াজ আ ইয়াঙ্গার, মানে যখন আমি ইয়ং ছিলাম বা যুবক ছিলাম বা যুবতী ছিলাম যাই বলো, তখন আমি প্রত্যেক সপ্তাহ শেষে টেনিস খেলতাম। তাহলে কি এটা একটা অতীতের অভ্যেসের কথা বলছে, যে আমার অতীতে মানে আমি যখন ইয়ঙ্গার ছিলাম বা ইয়াং ছিলাম তখন আমি খেলতাম, তো আমার অতীতের একটা অভ্যাসের কথা বলছে। বা আমি প্রত্যেক সপ্তাহে খেলতাম মানে কি বারবার খেলতাম, তাহলে বারবার করা কোনো কাজ বোঝাচ্ছে, অথবা কোনো অভ্যাসের কথা বোঝাচ্ছে। তাহলে যখন কোনো অভ্যাসের কথা বোঝাবে মানে অতীত অভ্যাসের কথা বোঝাবে, আমার ইয়ঙ্গারের কথা বলা হচ্ছে মানে সেটা হচ্ছে পাস্ট টেন্স। তো যখন কোনো অতীত অভ্যাসের কথা বোঝাবে অথবা বারবার করা কোনো কাজের কথা বলা হবে, তখন ইউজড হবে এই মোডাল ভার্ব ইউজ টু। বোঝা গেছে? তো চলো এরপর আমরা দেখি এর 2 নম্বর ইউজটা। দেখো 2 নম্বর ইউজটা হচ্ছে ডেসক্রাইবিং পাস্ট স্টেট or situation that was true in the past but is not true anymore, used to is use। দেখো 2 নম্বর ইউজটা দেখো কি লিখেছি, ডেসক্রাইবিং পাস্ট স্টেট মানে কি অতীতের কোনো অবস্থা, অতীতের কোনো অবস্থা। বোঝা গেছে? ডেসক্রাইবিং পাস্ট স্টেটস অর সিচুয়েশন দ্যাট ওয়াজ ট্রু ইন দ্য পাস্ট মানে কি যে অতীতের কোনো অবস্থার কথা বলবে এবং অতীতের যে কথাটা বলা হবে সেটা কিন্তু অতীতে সত্যি সত্যিই ছিল। বোঝা গেছে? দ্যাট ওয়াজ ট্রু ইন দ্য পাস্ট, অতীত সম্পর্কে যেটা বলা হবে সেটা যে মিথ্যা তা কিন্তু নয়, সেটা ট্রু। কখন ট্রু? ইন দ্য পাস্ট মানে অতীতকালেই সত্যি। বাট ইজ নট ট্রু এনিমোর, সেই অতীতেই সেটা সত্যি হবে, তারপরে কিন্তু আর কখনো তার সত্যতা থাকবে না বা তার কোনো অস্তিত্ব নেই। এই ধরনের যখন কোনো সেন্টেন্স বোঝাবে তখন তোমাদেরকে যে মডেল ভার্বটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই ইউজ টু। বোঝা গেছে? যে ডেসক্রাইবিং পাস্ট স্টেটস অর সিচুয়েশন দ্যাট ওয়াজ ট্রু ইন দ্য পাস্ট বাট ইজ নট ট্রু এনিমোর, ইউজ টু ইজ ইউজড মানে যখন অতীতের কোনো কথা বলা হবে বা অতীতের কোনো অবস্থার কথা বলা হবে বা অতীতের কোনো সিচুয়েশনের কথা বলা হবে এবং সেই কথাটি অতীতকালের জন্যই সত্য হবে বা অতীতে সেটা সত্যি সত্যিই ঘটেছিল বা হয়েছিল বা ছিল, কিন্তু সেই অতীতকালের পরে এখন বা অন্য কোনো সময় তার আর কোনো অস্তিত্ব নেই বা অন্য কোনো সময় বা এখন সেটা কিন্তু মিথ্যা, সেই রকম কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যে মডেল ভার্ব ইউজ হবে সেটা হলো এই ইউজ টু। তো চলো এরপর দেখো যে এই ধরনের একটা এক্সাম্পল বা উদাহরণটা কি হতে পারে। দেখো এক্সাম্পল দেখো, they are used to be a mango tree in our backyard। তাহলে দেখো এক্সাম্পলটা দেখো কি লিখেছি, দেয়ার ইউজ টু বি আ ম্যাঙ্গো ট্রি ইন আওয়ার ব্যাকইয়ার্ড। সেন্টেন্সটার মানে কি যে সেখানে কোনো এক সময় একটা আম গাছ ছিল কিন্তু এখন আর সেই আম গাছটা নেই। তাহলে অতীতে ছিল এটা কিন্তু সত্যি, যে অতীতে সত্যি সত্যি আম গাছটা ছিল কিন্তু এখন সেখানে আর কোনো আম গাছ নেই। তাহলে দেখো এখানে যে অতীতে একটা আম গাছ ছিল, যে দেয়ার ইউজ টু বি আ ম্যাঙ্গো ট্রি ইন আওয়ার ব্যাকইয়ার্ড, তো অতীতে আম গাছটা ছিল সেই কথাটা বলা হচ্ছে, কিন্তু এখন সেখানে আর সেটা নেই, মানে অতীতে ছিল এবং অতীতে তার সত্যতা আছে কিন্তু বর্তমানে সেখানে আর কিছু নেই। তো যখন এই ধরনের কোনো সেন্টেন্স তোমরা দেখতে পাবে এক্সামে, তখন তোমাদেরকে যে মডাল ভার্ব ইউজ করতে হবে সেটা হলো এই ইউজ টু। তো চলো এরপরে আমরা দেখি যে এর পরের নিয়মটা কি। দেখো 3 নম্বর ইউজটা দেখো, কোয়েশ্চেন is made by
ইউজ টু মানে কি কোয়েশ্চেন ইজ মেড বাই ইউজ টু, কোয়েশ্চেন মানে প্রশ্ন, তো যখন কোনো প্রশ্ন করা হবে তখন এই ইউজ টু এই মোডাল ভার্বটা ব্যবহার হবে। বোঝা গেছে যে যখন কোনো প্রশ্ন করতে হবে বা যখন কোনো সেন্টেন্সে বা বাক্যের মধ্যে দিয়ে কোনো প্রশ্ন করা হবে তখন যে মোডাল ভার্ব ইউজ হবে সেটা হচ্ছে এই ইউজ টু। তো চলো এরপর একটা এক্সাম্পল দেখে নাও। ডিড ইউ ইউজ টু লিভ ইন দিস সিটি মানে কি যে তুমি কি এই শহরেই বাস করবে, একটা প্রশ্ন করা হচ্ছে যে এরপর থেকে তুমি কি এই শহরেই বাস করবে, মানে এরপর থেকে যদি তুমি বাস করো তাহলে কি তুমি এখানে নিয়মিত বসবাস করবে। তো সেই ধরনের সেন্টেন্সে যখন কোনো প্রশ্ন করতে হবে তো তখন আমরা ব্যবহার করব এই ইউজ টু মোডাল ভার্বটি। বোঝা গেছে? চলো আমরা এরপর দেখি এরপরে আমরা আর কোন ক্ষেত্রে মোডাল ভার্ব ইউজ টুকে ব্যবহার করতে পারবো। দেখো 4 নম্বর ইউজটা দেখো, negative is formed by use of did not use to। যদি কখনো নেগেটিভ করতে হয় বা না বাচক বাক্য করতে হয়, না বাচক, তাহলে কি ইউজ করতে হবে, ডিড নট ইউজ টু। দেখো তোমরা ইউজ টু মোডাল ভার্ব করছো কিন্তু তার সঙ্গে ডিড নট কথাটা যোগ করতে হবে নাবাচক বাক্য করার ক্ষেত্রে। বোঝা গেছে যে নেগেটিভ ইজ ফর্মড বাই ইউজ অফ ডিড নট ইউজ টু, মানে যদি কখনো নাবাচক বাক্য করতে হয় বা নেগেটিভ সেন্টেন্স করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ডিড নট ইউজ টু এই মোডাল ভার্বটা ব্যবহার করতে হবে, মানে ইউজ টুর সঙ্গে ডিড নট কথাটা অ্যাডিং করতে হবে। বোঝা গেছে? তো চলো একটা এক্সাম্পল দেখো। I did not use to like vegetables but now I do। দেখো সেন্টেন্সে দেখো কি লিখেছি, I did not used to like vegetables, আমি প্রতিদিন ভেজিটেবলস বা শাকসবজি পছন্দ করতাম না, বাট নাও আই ডু কিন্তু এখন আমি করি। তাহলে কি একটা নাবাচক বাক্য তৈরি করা হয়েছে বা একটা নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়েছে। দেখো আই ডিড নট ইউজ টু লাইক, আমি পছন্দ করতাম না, তো দেখতেই পাচ্ছ একটা নাবাচক বাক্য তৈরি হয়েছে বা একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়েছে। আর এই নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য বা নাবাচক বাক্য তৈরি করার জন্য আমাদেরকে যে মোডাল ভার্বটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই ডিড নট ইউজ টু। বোঝা গেছে? তাহলে তোমরা মোডাল ভার্ব ইউজ টু এর কটা ব্যবহার পেলে, 4টে ব্যবহার পেলে। প্রথমে তোমরা দেখেছিলে যে অতীতের কোনো অভ্যাস বা বারবার করা হচ্ছে এই ধরনের কোনো কাজ বোঝালে আমরা ইউজ করব মোডাল ভার্ব ইউজ টু। নেক্সট 2 নম্বরে তোমরা দেখেছিলে যে অতীতের কোনো সিচুয়েশন হোক বা অতীতের কোনো অবস্থার কথা যদি বলা হয় এবং সেই অতীতেই সেই ঘটনার সত্যতা থাকবে কিন্তু বর্তমানে বা অন্য কোনো সময় যখন সেই ঘটনার কোনো সত্যতা থাকবে না সেই রকম কোনো বাক্যে বা সেই রকম কোনো সেন্টেন্সে আমরা ইউজ করব মোডাল ভার্ব ইউজ টু। আর 3 নম্বরে তোমরা দেখলে যে কোয়েশ্চেন করতে বা প্রশ্ন করার জন্য মোডাল ভার্ব ইউজ টু ব্যবহার হবে। আর 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে নেগেটিভ করতে বা নাবাচক বাক্য তৈরি করতে ইউজড হবে মোডাল ভার্ব ইউজ টু, তার সঙ্গে ইউজ হবে ডিড নট, এই ডিড নট কথাটা তার সঙ্গে অ্যাড করতে হবে। তো এই 4টেই ছিল মোডাল ভার্ব ইউজ টু এর ব্যবহার। এরপর আমরা দেখে নেব আরেকটা মোডাল ভার্ব নিড, তার কি কি ইউজ। দেখো ইউজ অফ নিড বা নিডের ব্যবহার। তো নিড কি, নিড একটা মোডাল ভার্ব। তোমরা এতক্ষণ এতগুলো মোডাল ভার্ব পড়লে, আজকেই পড়েছো অট টু ইউজ টু, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড, তো ঠিক সেগুলোর মতোই নিডও একটা মোডাল ভার্ব। তো এরপর আমরা দেখব যে নিডকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো নিডকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় দেখো 1 নম্বর ইউজটা দেখো, নিড আন্ডার নেসেসিটি।
or under want। দেখো আমি লিখেছি যে নিড আন্ডার নেসেসিটি অর আন্ডার ওয়ান্ট। কি নেসেসিটি মানে কি? প্রয়োজনীয়তা। নেসেসিটি মানে প্রয়োজনীয়তা অর আন্ডার ওয়ান্ট। ওয়ান্ট মানে কি? ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। তাহলে নিড কোথায় কোথায় ব্যবহার হবে? নিড আন্ডার নেসেসিটি, মানে যখন কোনো প্রয়োজনীয়তা বোঝাবে বা নেসেসিটি বোঝাবে তখন আমরা নিডকে ব্যবহার করতে পারবো। অর আন্ডার ওয়ান্ট, অথবা যদি কখনো কোনো কিছু চাওয়া, ওয়ান্ট বা চাওয়া এই ধরনের কোনো সেন্টেন্স হয় তখন আমরা ব্যবহার করব এই মোডাল ভার্ব নিডকে। বোঝা গেছে? তো এই নিড যখন ব্যবহার হবে আন্ডার নেসেসিটি, যখন নেসেসিটির আন্ডারে নিড ব্যবহার হবে তখন তার সঙ্গে কোনো ইনফিনিটিভ ইউজড হবে না। বোঝা গেছে? যে হোয়েন নিড ইজ ইউজড আন্ডার নেসেসিটি it must be without infinitive. When need is used under necessity, it must be used without infinitive। দেখো কি লিখেছি যে when need is used under necessity, যখন নিড ব্যবহার হবে নেসেসিটির আন্ডারে বা নেসেসিটি হিসেবে, বা যখন কোনো কিছু প্রয়োজনীয়তা এই অর্থে নিডকে ব্যবহার করা হবে, ইট মাস্ট বি ইউজড উইদাউট ইনফিনিটিভ। তখন কিভাবে ব্যবহার হবে? তখন নিড ব্যবহার হবে কিন্তু তার সঙ্গে কোনো ইনফিনিটিভ ব্যবহার হবে না। আচ্ছা, ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে ভার্বেরই একটা পার্ট, ঠিক আছে? ইনফিনিটিভ বলতে বোঝায় টু, এই টু হচ্ছে একটা ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ আর আছে ইনফিনিটিভের সঙ্গে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড মানে হচ্ছে আইএনজি। ইনফিনিটিভ মানে টু আর জিরান্ড মানে আইএনজি, এগুলোও কিন্তু ভার্বেরই একটা পার্ট। আর ইনফিনিটিভ যে টু, এর ডিটেলস তোমরা পেয়ে যাবে অন্য ভিডিওতে, সেখানে আমরা আলোচনা করব ইনফিনিটিভ কি বা ইনফিনিটিভকে আমরা কখন কিভাবে ব্যবহার করব। তো এখানে শুধু তোমরা এটুকুই জেনে রাখো যে যখন আমরা নিড একটা মোডাল ভার্ব, তার যখন কোনো ব্যবহার করতে যাব তখন সেই নিডকে যদি কোনো নেসেসিটির আন্ডারে ব্যবহার করা হয় বা কোনো প্রয়োজনীয়তা এই অর্থে যদি নিডকে ব্যবহার করা হয় তাহলে নিড ব্যবহার হবে কিন্তু তার সাথে কোনো ইনফিনিটিভ ব্যবহার হবে না। আর ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ হচ্ছে টু, টিও টু, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। তো সেই তখন নিডের সঙ্গে কিন্তু কোনো ইনফিনিটিভ ব্যবহার হবে না। না হলে তোমরা দেখবে নিড যখন ইউজ করা হয় নিডকে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে নিডের সাথে ইনফিনিটিভ বা টু ইউজড হয়। কিন্তু যখন এই মোডাল ভার্ব হিসেবে নিড ইউজড হবে এবং যখন আন্ডার নেসেসিটি, নেসেসিটির আন্ডারে বা প্রয়োজনীয়তা এই অর্থে যখন নিডকে ব্যবহার করা হবে তখন সেই নিডের সঙ্গে কোনো ইনফিনিটিভ ব্যবহার হবে না। বোঝা গেছে? তো চলো একটা এক্সাম্পল দেখো। আই নিডস রেস্ট। তাহলে দেখো আই নিডস রেস্ট মানে কি? আমার রেস্টের প্রয়োজন বা আমার বিশ্রামের প্রয়োজন। তো এখানে নিডস একটা মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং দেখো আমি বললাম যে আমার বিশ্রামের প্রয়োজন। তো প্রয়োজন মানে কি? নেসেসিটি, নেসেসিটির আন্ডারে নিড ব্যবহার হচ্ছে, তো তার সঙ্গে কোনো ইনফিনিটিভ বা টু ইউজড হবে না। বোঝা গেছে? চলো এরপরে দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা নিডকে ব্যবহার করতে পারবো। দেখো 2 নম্বর ইউজটা দেখো, when need is used in the negative sense, infinitive is not used। মানে কি? when need is used in the negative sense, যখন নাবাচক কোনো সেন্স হবে বা নাবাচক বাক্য হিসেবে যখন ব্যবহৃত হবে তখন যদি নিডকে ব্যবহার করা হয় বা নাবাচক বাক্যে যদি নিডকে ব্যবহার করা হয় তাহলে তার সঙ্গে ইনফিনিটিভ ইজ নট ইউজড, তার সঙ্গে কোনো ইনফিনিটিভ ইউজড হবে না। বোঝা গেছে?
তোমরা আগেও দেখলে যে ইনফিনিটিভের সঙ্গে নিডের একটা সম্পর্ক রয়েছে। তো এখানে কি বলছে যে যখন নিডকে নেগেটিভ সেন্টেন্সে বা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হবে তখন কখনোই কিন্তু ইনফিনিটিভ বা টু এটা ব্যবহার করা যাবে না। দেখো একটা এক্সাম্পল দেখো, ইউ need not worry about the details। দেখো ইউ নিড নট ওরি অ্যাবাউট দ্য ডিটেলস, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, যে তোমার এই ডিটেলস বিষয়ে অত চিন্তা করার কিছু নেই বা চিন্তা করার মতো কোনো কারণ নেই। ইউ নিড নট ওরি অ্যাবাউট দ্য ডিটেলস, এই ডিটেলস নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না বা তোমার চিন্তার কোনো কারণ নেই। তাহলে কারণ নেই একটা নাবাচক বাক্য বা একটা নেগেটিভ সেন্স রয়েছে কথার মধ্যে। তাহলে যখন কোনো নেগেটিভ সেন্স থাকবে তখন সেই নেগেটিভ সেন্সের ক্ষেত্রে যদি নিডকে ব্যবহার করা হয় তাহলে কি হবে, তার সঙ্গে একটা নট ব্যবহার হবে, কিন্তু কোনো টু বা ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না। বোঝা গেছে? এই ছিল নিডের ইউজড। তোমরা নিড এই মডাল ভার্ব হিসেবে দুটো ইউজ পেলে এবং দুটোই ম্যাক্সিমাম বা দুটোই মূলত টু বা ইনফিনিটিভ এর ওপর বেস করে। তো নিডের সঙ্গে সাধারণত টু বা ইনফিনিটিভ ব্যবহার হয়, কিন্তু মডাল ভার্ব হিসেবে যখন নিড ব্যবহার হবে তখন কিন্তু তার সঙ্গে কোনো ইনফিনিটিভ বা টু ব্যবহার করা যাবে না। তো এই দুটোই ছিল মডাল ভার্ব নিডের ব্যবহার। এরপর আমরা দেখে নেব যে মডাল ভার্ব হিসেবে ডেয়ার এর ব্যবহার কি কি, মানে ডেয়ার আর একটি মডাল ভার্ব, সেটি আর বাকি আছে ডেয়ার। তো এখন আমরা আলোচনা করব সেই মডাল ভার্ব ডেয়ারকে নিয়ে। তাহলে দেখো ইউজ অফ ডেয়ার। ডেয়ার কি? ডেয়ার একটা মডাল ভার্ব। তোমরা আগে দেখলে যে নিড একটা মডাল ভার্ব, তো ঠিক সেই রকমই ডেয়ারও কিন্তু আর একটা মডাল ভার্ব। তো এরপর আমরা আলোচনা করব যে মডাল ভার্ব হিসেবে ডেয়ারকে কখন কিভাবে ইউজ করা যায়। তো চলো দেখি যে ডেয়ারকে আমরা কিভাবে ব্যবহার করব বা ডেয়ারের ব্যবহারগুলো কি কি। তো এক নম্বর দেখো ডেয়ারের ব্যবহার যেটা সেটা হচ্ছে টু expressing challenge, courage or audacity, there is used। দেখো কি লিখেছি যে টু এক্সপ্রেসিং চ্যালেঞ্জ, কারেজ অর অডাসিটি। বোঝা গেছে? চ্যালেঞ্জ, কারেজ অর অডাসিটি। তো যখন কোনো বাক্যের মধ্যে দিয়ে তোমরা দেখবে যে কোনো চ্যালেঞ্জ করা হচ্ছে বা কোনো কারেজের কথা বলা হচ্ছে অথবা কোনো অডাসিটির কথা বলা হচ্ছে, তখন যে মডেল ভার্বটা ইউজ হবে সেটা হচ্ছে এই ডেয়ার। বোঝা গেছে? যখন কোনো চ্যালেঞ্জ বোঝাবে অথবা কোনো কারেজ বোঝাবে বা সাহস এর কথা বলা হবে অথবা অডাসিটি বা আস্পর্ধার কথা বলা হবে, তখন আমরা ইউজ করব মডাল ভার্ব ডেয়ার। বোঝা গেছে? তো চলো একটা এক্সাম্পল দেখো। হাউ ডেয়ার সি স্পিক টু মি লাইক দ্যাট। দেখো সেন্টেন্সটা দেখো যে আমি লিখেছি কি যে হাউ ডেয়ার সি স্পিক টু মি লাইক দ্যাট, মানে কি যে তার এত বড় সাহস হয় কিভাবে যে সে আমার সঙ্গে এইভাবে কথা বলে, তাই তো? এই লাইনটার মিনিং তো তাই, যে হাউ ডেয়ার সি স্পিক টু মি লাইক দ্যাট, মানে তার এত সাহস হয় কি করে যে সে আমার সঙ্গে এইভাবে কথা বলে। তাহলে সেন্টেন্সে একটা এই যে বললাম যে তার এত সাহস হয় কি করে, একটা কারেজের কথা বলা হচ্ছে বা তার একটা আস্পর্ধা বা অডাসিটির কথা বলা হচ্ছে। তো সেই আমার সঙ্গে সে এইভাবে কথা বলছে, এই সাহসটা তার হয় কোথা থেকে? তো তার একটা সাহসের কথা বলা হচ্ছে বা একটা অডাসিটির কথা বলা হচ্ছে। তো যখন কোনো সেন্টেন্সে দেখবে যে কোনো সাহসের কথা বলা হচ্ছে বা কোনো অডাসিটির কথা বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে ব্যবহার হয়ে যাবে এই মডাল ভার্ব ডেয়ার। বুঝে গেছে? তো চলো দেখি 2 নম্বর ইউজটা কি। দেখো 2 নম্বর ইউজটা দেখো, ডেয়ার ইজ ইউজড ইন
নেগেটিভ সেন্টেন্সেস। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডেয়ার ব্যবহার হবে, বোঝা গেছে? নেগেটিভ সেন্টেন্স বা কোনো নাবাচক বাক্য, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মোডাল ভার্ব ডেয়ার, বোঝা গেছে? তো চলো একটা এক্সাম্পল দেখো। আই ডেয়ার নট গো। দেখো একটা নেগেটিভ সেন্টেন্স, যে আমি কিছুতেই যাব না, তো এটা কি একটা নেগেটিভ সেন্টেন্স। তো যখন কোনো নেগেটিভ সেন্টেন্স বোঝাবে তখন আমরা ব্যবহার করব মোডাল ভার্ব ডেয়ার, বোঝা গেছে? চলো এরপরে দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা এই মোডাল ভার্ব ডেয়ারকে ব্যবহার করতে পারবো। দেখো 3 নম্বর ইউজটা দেখো, in interrogative sentence dare not is used, বোঝা গেছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যে যখন ডেয়ারকে ব্যবহার করা হবে তখন ডেয়ারের সঙ্গে একটা নট মানে ডেয়ার নট ব্যবহার করতে হবে, বোঝা গেছে? যখন কোনো প্রশ্ন করতে হবে তখন কি হবে? ডেয়ার নট ব্যবহার করতে হবে। তো চলো দেখি একটা এক্সাম্পল দেখে নিই যে কি ধরনের এক্সাম্পল হতে পারে। দেখো, ডেয়ার নট হি স্পিক দ্য ট্রুথ, মানে কি? দেখো আমি বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যে যখন ডেয়ারকে ব্যবহার করব তখন ডেয়ারের সঙ্গে নট ব্যবহার হবে, তাই তো? তো দেখো এখানে একটা প্রশ্ন করা হয়েছে, ডেয়ার নট হি স্পিক দ্য ট্রুথ, সে কি সত্য কথা বলেনি? একটা কোয়েশ্চেন রয়েছে বা একটা প্রশ্ন রয়েছে। তো যখন কোনো প্রশ্ন করতে হবে তখন আমরা ব্যবহার করব মোডাল ভার্ব ডেয়ার প্লাস নট, বোঝা গেছে? মানে ডেয়ার নট। তো তোমরা দেখলে যে মোডাল ভার্ব ডেয়ারের ব্যবহার, তো ডেয়ারের 3টে ব্যবহার আমরা মূলত দেখতে পেলাম। প্রথমে তোমরা দেখলে যে কোনো চ্যালেঞ্জ বা কারেজ বা অডাসিটি বোঝাতে গেলে আমরা ব্যবহার করছি মোডাল ভার্ব ডেয়ার। নেক্সট তোমরা দেখেছো যে নেগেটিভ সেন্টেন্সে ডেয়ারকে কিভাবে ব্যবহার করতে হয়। আর 3 নম্বরে তোমরা দেখলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডেয়ারকে কিভাবে ব্যবহার করতে হয়। সেখানে তোমরা দেখলে যে ডেয়ারের সঙ্গে নট যোগ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হচ্ছে। তো ডেয়ারের ব্যবহার এই 3টি। আর তোমরা তাহলে আজকে দেখতে পেলে যে মোডাল ভার্ব হিসেবে ইউজ টু, অট টু, ডেয়ার আর নিড, এই 4টে মোডাল ভার্বের ব্যবহার তোমরা আজকে দেখলে। আর মোডাল ভার্ব আজকে এখানেই শেষ হলো। আর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।